দাঁড়িয়ে কাজ করতে হবে, এখানে বসে কাজ করেন। নূর বিনা বাক্যে বসে কাজ করতে শুরু করলো। নজর কাউকে ফোন করে লাঞ্চ দিয়ে যেতে বলল। কিছুক্ষণ পরে পিয়ন এসে লাঞ্চ দিয়ে গেল। নজর নূরকে বলল, এখন কাজ অফ রাখেন, যান হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দেন। স্যার আমাকে বলছেন? এখানে অন্য কেউ আছে নাকি? না। তাহলে আপনাকে বলছে। নূর আর দেরি করলো না, উঠে গিয়ে হাতটা ধুয়ে এলো। লাঞ্চ প্লেটে ছিল মুরগির মাংস আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এক সাইডে রেখে দিল। মুরগির মাংস দিয়ে খাওয়াতে শুরু করলো। আর অনেকদিন পর নজর তৃপ্তি সহকারে খাচ্ছে। অনেকক্ষণ বাদে নজর বলল, শুধু কি গোস্ত দিয়ে খাইয়ে দিবেন নাকি? চিংড়ি মাছ কেন দিচ্ছেন না? শুধু মুরগির মাংস দিয়েই খাবেন, বেশি কথা না বলে খেয়ে নিন। আমি চিংড়ি খাবো, আপনি আমাকে দিন। বলছি না চিংড়ি দেওয়া যাবে না? কেন? আপনার চিংড়িতে অ্যালার্জি, সেটা কি ভুলে গেছেন? নজর মুখ ঘুরিয়ে বাঁকা হাসলো। সে জানতো তার চিংড়িতে অ্যালার্জি আছে। সে ইচ্ছে করে এটা দিতে বলেছে। এটা দেখার জন্য নূর রিয়াকশন কি হতে পারে। সে ভুল, নূর খুঁটিনাটি সবকিছু মনে রেখেছে। তাহলে তাকে কেন ঠকালো? কেন? নজর আর খেলো না, বাকিটুকু নূরকে খেতে বললো। নূরও তাই করলো। নজর কিছুটা অবাক হলো। নূর তার এটো খাচ্ছে, এটা কি করে সম্ভব? তবু কিছু বললো না, চুপ থাকলো। নূর খাওয়া শেষ করে কাজে বসে পড়ল। চুলগুলো শুকিয়ে গেছে, তাই হাত খোপা করে নিল। এটা নজর সহ্য হলো না। সে উঠে গিয়ে আবার চুল খুঁড়ে দিল। নূর কিছু বলতে গিয়েও চোখ গরম করে তাকালো নজর। নূর ভয় পেয়ে গেল, আর কিছু বলার সাহস পেল না। 4 দিন এইভাবেই পার হয়ে গেল। রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লো। আজ বড় একটা মিটিং আছে, যার প্রেজেন্টেশন নূরকে দিতে হবে। তার জন্য একটু ভয়ও আছে। নূর আজকে শাড়ি পরেছে কালো কালারের, মাথায় কালো হিজাব, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সুন্দর লাগছে দেখতে। নূর দুরু দুরু বুকে মিটিং রুমে ঢুকলো। সেখানে আগে থেকেই সবাই উপস্থিত ছিল। নূর গিয়ে সবার সামনে দাঁড়ালো। আশেপাশে চোখ বুলিয়ে নিল। সবাই তার দিকে তাকিয়ে আছে। নূর নজরের দিকে তাকালো। নজর নূরকে চোখ দিয়ে আশ্বাস দিল। নূরের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। নজর এই ভরসায় নূর একটু সাহস পেল। কনফিডেন্সের সাথে প্রেজেন্টেশন দিতে লাগলো। সবাই মুগ্ধ হয়ে চেয়ে আছে। দিলটা নজর পেয়ে গেল। তার বিশ্বাস ছিল নূর পারবে। হঠাৎ নজরের চোখ যায় একটা ছেলের উপর, যে নূরের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। নজর সেই দৃষ্টি অনুসরণ করে নূরের দিকে তাকায়, আর যা দেখে তাতে তার মেজাজটা বিগড়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। একে একে সবাই রুম থেকে বের হয়ে যায়। নূর সব ফাইল গুছিয়ে নিয়ে সবার শেষে বের হয়। নজর তার অফিস রুমে জানলার কাছে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। নূর কিছুক্ষণ পর ফাইল নিয়ে রুমে ঢুকে ফাইলগুলো টেবিলে রেখে যেই ঘুরতে যাবে তখনই নজর নূরকে দেওয়ালের সাথে চেপে ধরে। নূর ভয় পেয়ে যায়। নজরের দিকে তাকিয়ে তার আত্মা কেঁপে ওঠে, কারণ চোখে সানগ্লাস নেই। নজর নূরের সামনে পড়ে যায়। বাকি সবার সামনেই চোখে তা সানগ্লাস থাকে। নজর নিজের আধ খাওয়া সিগারেট নূরের কোমরে চেপে ধরে। নূর চিৎকার করে ওঠে। নজর এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলতে লাগে, খুব শখ নিজের কোমর বের করে অন্যকে দেখানো। এই ছিল তো শাড়ি পরিস, তাই না? তোকে জন্মের মতো শাড়ি পরার স্বাদ আমি মিটিয়ে দেবো। নজর নূরের পেটে সিগারেট দিয়ে ছেঁকা দিতে শান্ত হয়নি। পোড়ার জায়গায় খামচিও দিয়েছে। নূর ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। ও কি আর নজরের শক্তির সাথে পারবে? নজর নূরকে ছেড়ে দিতে বলল, আজকের কথা যেন মনে থাকে, দ্বিতীয়বার এমন কিছু দেখলে চারে মেরে ফেলবো। এখন তোর আমার সামনে থাকে, আউট। নূর ভয় পেয়ে তাড়াহুড়া করে চলে এলো। ওয়াশরুমে গিয়ে দেখলো রক্ত পড়ছে, প্রচুর জ্বালা করছে। নূর মুখ চেপে কান্না করে দিল। আর কত সহ্য করতে হবে? বিনা দোষে কেন শাস্তি পেতে হবে? কেন? আমি আর পারছি না এসব মেনে নিতে। কেন ফিরে এসেছিলাম এই স্বার্থপর শহরে? কেন না পারছি ফিরে যেতে, না পারছি থেকে যেতে? কি করব আমি? কি করব এখন? হাউমাউ করে কেঁদে দিল নূর। অনেকক্ষণ পর নূর বের হয়ে এলো ওয়াশরুম থেকে। কত জায়গাটা ঢেকে নিল ভালো করে। সব ভুলে কাজে মন দিল। লাঞ্চে নূর আর কিছু খেলো না। তার জন্য আরেকজনও যে না খেয়ে বসে আছে সেটা হয়তো নূরের জানাই হলো না। হয়তো কোনোদিন জানতেও পারবে না। রাত 2টা, অন্ধকার রুমে হাত
পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটা ছেলে। তার সামনে মুখে ডেভিল মাস্ক পরা লোক বসে আছে। তা দেখে ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কারণ তার সামনে বসে আছে ডেভিল, যার সন্ধান কেউ জানে না, যাকে পুলিশ সিআইডি হন্যে হয়ে খুঁজে চলেছে। সবাই তাকে মাস্ক পরা অবস্থায় দেখেছে, তাও ছবিতে। সবাই মাস্ক পরা এই আগন্তুককে ভয় পায় জমের মতো। ডেভিল একটা গার্ডকে ডাক দিয়ে বলল, এই কে আছিস, এর মুখ বন্ধ করার ব্যবস্থা কর। একটা গার্ড এসে লোকটার মুখ বন্ধ করে দিল। রুমের ভিতর একটা লাল লাইট জ্বলছে। ছেলেটার সামনে গিয়ে বসলো লোকটা। ছেলেটি ভয় কাঁপছে, মুখ বাঁধা, কিছু বলতেও পারছে না। লোকটা ছেলেটার চুলের মুঠি ধরে চাকুটা গালে স্লাইড করতে করতে বলল, তোর সাহস কি করে হয় আমার জিনিসে নজর দেবো? এই চোখ দিয়ে তো তাকিয়েছিলি, তাই না? এর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? আচ্ছা, তোর যদি চোখটাই না থাকে তাহলে কেমন হবে? এক কাজ করি, চোখটা উঠিয়ে ফেলে, কি বলিস, ভালো হবে না? ছেলেটি কিছু বলার জন্য ছটফট করছে, মুখে ব্যথা থাকে, কিছু বলতে পারছে না। লোকটা ধারালো চাকু ছেলেটির চোখে ঢুকিয়ে চাকুটা একটা মোচড় দিল। চোখ বেরিয়ে এলো। সেম কাজটা করে দ্বিতীয় চোখটাও বের করে আনলো। ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে, চিৎকার করছে। তার উপায় নেই, কারণ মুখটা তার বাঁধা। লোকটা উঠে দাঁড়ালো আর বলল, চোখ দুটো সযত্নে রেখে দাও, বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট আসবে, আর এর একটু বেশি করে খাতে যত্ন করো। বলে রুম থেকে বেরিয়ে গেল। গার্ডরা তার বসকে জমের মতো ভয় পায়। তারা জানে তার কথা অমান্য করলে নেকড়ে খাদ্য হতে হবে। ডেভিল দুইটা নেকড়ে বসে এই ছেলেটাকেও নেকড়ের খাঁচায় ফেলে দিতে বলেছে, কিন্তু ছেলেটার কিডনি দুটো বের করার পরে গার্ডরাও কাজে লেগে পড়েছে। তারা হুকুমের দাস, মালিক যা বলবে তাই শুনতে হবে, নয়তো তাদের গর্দান যাবে। নূরের ঘুম আসছে না। একদিনে আকাশের দিকে তাকিয়ে আছে। নূর ভাবছে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হয়তো তাকে কোনোদিনও বলা হবে না, সে ছাড়া আর কোনো প্রিয় মানুষ নেই তার। নজর গাড়ি হাইয়ের উপর দাঁড়িয়ে আছে। নজর গাড়ির উপর আতশোয়া হয়ে শুয়ে আছে, হাতে সিগারেট। জ্যোৎস্না রাতে চারপাশে মৃদুমন্দ বাতাস বইছে। নজর মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে চাঁদ কেনা, চাঁদের মধ্যে নূরের মুখটা ভেসে উঠছে। নজর তা মুগ্ধ হয়ে দেখছে। মুখে তার এক চিলতে হাসি। এই হাসি নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া, নেই কোনো মিথ্যে, নেই কোনো অভিনয়। নজর চোখ বন্ধ করলে নূরের খিলখিল শব্দ কানে ভেসে এলো। নজরের হাসিটা আরো প্রসারিত হলো। চোখ মিলে আবারও তাকালো। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম সে গোটা বছরটা আমার জন্য বসন্ত হয়ে গেল। আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম, ফুলের এমন রূপ পেয়ে তাকে খুব কাছে ছুঁয়ে দিলাম। এরপর গোটা বছর যেতে না যেতে নেমে এলো বর্ষণ। সে যে বর্ষণ আজও থামল না, সবকিছু ভেঙে চলে গেছে। আমি কেবল বাচ্চা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত। সম্বল বলতে সে ফুল, বসন্ত সেসব কিছুই নেই। আছে শুধু একটা ঘর কেবল, আর আছে অন্ধকার আর অন্ধকার। সে অন্ধকারে আমি একা দাঁড়িয়েছি। এই অন্ধকার থেকে বের হবার রাস্তা আমার জানা নেই। আদৌ কি পারবো এই অন্ধকার থেকে বের হতে, নাকি একদিন আত্মাটা অন্ধকার মিলিয়ে যাবে? তোমাকে ক্ষমা করতে না পারার যে কি যন্ত্রণা তা আমার অন্তর জমিয়ে জানে। আজ শুক্রবার। নূরের মা গ্রামে যাবে এক সপ্তাহের জন্য। নূরের বাবার মৃত্যুবার্ষিকী। নূর অফিসে আসছে বিদায় যেতে পারবে না। আর নৌসাদ, ওর তো স্কুল আছে, নতুন ভর্তি হয়েছে, এখন তো ছুটিও দিবে না। নূর 10টার দিকে তার মাকে বাসে উঠিয়ে দিয়ে এসেছে। নুরসাদ আজ বায়না ধরেছে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। নুরু বলেছে বিকেলে নিয়ে যাবে। নুরসাদ বসে বসে কার্টুন দেখছে আর চকলেট খাচ্ছে। নূর জানালার পর্দা, ময়লা কাপড়, ঘর প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কাপড় ধুয়ে সব ছাদে মেলে দিয়ে এসেছে। সব কাজ শেষ করতে করতে দুপুর 2টা বেজে গেছে। নিজে গোসল করে মেয়েকে গোসল করে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছে। বিকেল 4টার দিকে নূর মেয়েকে রেডি করে দিচ্ছে। নুসাদকে সবুজ কালার একটা ফ্রক পরিয়েছে আর নিজেও সবুজ কালারের 3 পিস পরেছে। আজ নূর ভেবে রেখেছে আজ শাড়ি পরে অফিসেও যাবে না, বাহিরেও কোথাও বের হবে না। ছুটির দিনে বাসায় পরবে শাড়ি। আজ মা মেয়ে সবুজ রঙে মেতে উঠেছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। নূর নুরসাদকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত নূর তার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে। নৌসাদ আজ অনেক খুশি ছিল।
মেয়ের এত খুশি দেখে নূরও আজ অনেক খুশি হয়েছে। পরের দিন সকালে নূর রুমচাঁদকে নাস্তা করিয়ে স্কুলের জন্য রেডি করে সেও রেডি হয়ে নেয়। আজ গালিব আসবে না, সে ঢাকার বাইরে গেছে কোনো একটা কাজে, তাই নূরকেও নিয়ে যেতে হবে। নূর নুসাদকে স্কুলে দিয়ে চলে গেল অফিসে। আজ নূর পরেছে সাদা কালারের লং গোল জামা, সাদা হিজাব, চোখে গোল চশমা, অসম্ভব সুন্দর লাগছে। নজর আসার আগেই নূর অফিসে চলে এসেছে। নজর যখন অফিসে ঢুকতে যাবে তখন একটা ছেলে ও একটা মেয়ের কথা শুনে থেমে যায়। আচ্ছা, নতুন একটা মেয়ে এসেছে, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, নূর। মেয়েটা দেখতে এত সুন্দর, আমার ভালো লেগেছে। তুমি একটু তার সাথে আমাকে সেটিং করিয়ে দেবে? আমি? হ্যাঁ, তুমি কেন পারবে না? দেখি কিছু করতে পারি কিনা। তুমি শুধু ফোন নাম্বারটা এনে দাও, বাকিটা আমি পটিয়ে নাম নিব। নাম্বার এনে দিলে আমি কি পাবো? তোমাকে ট্রিট দিব। সত্যি? 3 সত্যি। তুমি নিজেই তো কথা বলতে পারো মেয়েটির সাথে, আর যদি ভালোবাসো তাহলে প্রপোজ করো। আগে বন্ধুত্ব করে নেই, তারপর প্রপোজ করবো। তাহলে এক কাজ করো, তুমি মেয়েটার সাথে আগে ভাব জমাও, কাজে হেল্প করো, আগ বাড়িয়ে কথা বলো, তাহলে দেখবে নিজে থেকেই নাম্বার পেয়ে যাবে। সত্যি? 100% সত্যি। নজর হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, রাগে তার চোখ লাল হয়ে গেছে। নজর ভেবেছে আজ নূর শাড়ি পরে সেজে গুজে এসেছে, তার জন্য ছেলেরা এমন বলছে। নজর আর না দাঁড়িয়ে নিজের অফিস রুমে চলে যায়। তারপর ম্যানেজারকে ফোন করে বলে নূরকে তার রুমে পাঠিয়ে দিতে। নূর ধীর পায়ে এগিয়ে গেল নজরের কেবিনে। নূর দরজা নক করতে ভিতর থেকে পারমিশন পেল। নূর রুমে ঢুকতেই নজর তাকে এক টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে কিছু বলতে যাবে, তার আগেই সে নিজেই থমকে গেল। সাদা ড্রেসে অসম্ভব সুন্দর লাগছে, মুখে কোনো মেকআপ নেই, হালকা কাজল দেওয়া, তাও মনে হয় আজ না, তাই কাজলটা লেপ্টে আছে। চোখে সাদা গোল ফ্রেমের চশমা অসম্ভব সুন্দর লাগছে। নজর মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর নূর ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। শরীর মৃদু কাঁপছে, তার সাথে ঠোঁটটাও কাঁপছে। এতে নজরের নেশা লেগে যাচ্ছে, কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারছে না। নূর কিছু বুঝে ওঠার আগেই নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল নজর। নূর কিছু বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। নূর মনে হয় বরফের মতো জমে গেছে, নড়াচড়া করতে ভুলে গেছে। এত অবাক হয়েছে, এইভাবে কতক্ষণ ছিল নজর নিজেও জানে না। নূরের দম বন্ধ হয়ে আসছিল। নূর ছটফট করতে দেখে একসময় নজর নিজেই থেকেই নূরকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নূরও সেম কাজ করে, আর একটু থাকলে মনে হয় নূরের প্রাণটাই বেরিয়ে যেত। নূর নজরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নজর নূরের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে নেয়। চেয়ারে গিয়ে বসে রিল্যাক্স মুডে, তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। নজর চোখ বন্ধ করে চেয়ারে